512 জন ক্ষেত্র সহকারীকে নিয়োগ প্রদান করা হয়। এই নিয়োগের ক্ষেত্রে সম্পূর্ণ সরকারি বিধিবিধান মেনে নিয়োগ দেওয়া হয়। তার মধ্যে সকল প্রকার কোঠাকে মেনটেন করা হয়, যেমন মুক্তিযোদ্ধা কোঠা, প্রতিবন্ধী কোঠা, নারী কোঠা। আমাদের এই ক্ষেত্রে 500 জনের মধ্যে 1/3 নারী কোঠা আছে। এরপরে এইটা সার্কুলারের মাধ্যমে, নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষা সম্পূর্ণ হয়ে আমাদেরকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। এর পরবর্তীতে আমাদের পুলিশ ভেরিফিকেশান এবং আপনার হচ্ছে সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা করে আমাদেরকে চূড়ান্তভাবে উপজেলাগুলোতে নিয়োগ প্রদান করা হয়ে থাকে। যেহেতু সম্পূর্ণ মানে সরকারি বিধিবিধান মোতাবেক মেনে আমাদেরকে নিয়োগ দেওয়া হয়, সেহেতু আমাদের এই 512 জন ক্ষেত্র সহকারী সহ অফিস সহকারী আছে, আমরা চাকরির আমাদের রাজস্বকরণ দাবি করে আসছি। দাবি করার অন্যতম কারণও আছে যে আমাদের অন্যান্য প্রকল্প আর আমাদের প্রকল্প একটু ভিন্নতর। আমাদের এই প্রকল্প শুরু করার আগে 600 পদ মাননীয় প্রধানমন্ত্রী উনি নির্দেশনা দিয়েছিলেন যে 600 পদকে রাজস্ব খাতে সৃজন করে প্রেষণে নিয়োগ দেওয়া, কিন্তু সময় স্বল্পতার কারণে তখন সম্ভব হয় নাই। বিধায় আমাদেরকে প্রকল্পে নিয়োগ দেওয়া হয়। দেওয়ার পরে এই কার্যক্রমকে চলমান রাখা হয়। সেই পাশাপাশি 5 বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। পরবর্তী সময়টাতে আমাদের ডিপিপিকে সংশোধন করা হয়, অর্থাৎ এই জনবল যে দক্ষ, এদেরকে যে সরকারি বিধিবিধান মেনে নিয়োগ দেওয়া হয়েছে এবং এই দক্ষ জনবলের যে একটা স্থায়ী সমাধান দরকার, সেইটার জন্য ডিপিপিকে সংশোধন করে সেইখানে এই দক্ষ জনবলের দক্ষতা বিবেচনায় আমাদেরকে রাজস্ব খাতে মেয়াদ শেষে, অর্থাৎ বর্ধিত যে 2 বছর মেয়াদ ছিল, সেই বর্ধিত মেয়াদ শেষে প্রকল্পের এই জনবলকে রাজস্ব খাতে রাজস্ব খাতে স্থানান্তরের জন্য ডিপিপি কর্তৃক নির্দেশনা প্রদান করা হয়। এটা একনেকের মিটিং হয়। আপনারা জানেন যে একনেকের মিটিংয়ে সভাপতিত্ব করেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এরপরে ওই মিটিংয়ের আলোকে পরবর্তীতে আমাদের অধিদপ্তর কর্তৃক রাজস্ব খাতে স্থানান্তরের জন্য পরপর 2 বার সাবেক 2 ডিজি মহোদয় আমাদের রাজস্ব খাতে প্রস্তাবনা পাঠান। কিন্তু দুঃখের বিষয় যে এই প্রস্তাবনা পাঠানোর পরে অধিদপ্তর ও মন্ত্রণালয়, আমরা মনে করি এটাই যে অধিদপ্তর ও মন্ত্রণালয়ের যথাযথ পদক্ষেপ গ্রহণের অভাবে আমাদের এই প্রক্রিয়াটা আটকে আছে। আমরা কেন এটা মনে করি? কারণ আমরা দেখেছি যে ইতিমধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরের জনবল তাদের মন্ত্রণালয় এবং অধিদপ্তরের সহযোগিতার কারণে তারা রাজস্ব খাতে স্থানান্তরিত হয়েছে। আপনারা জানেন, আপনারা যারা ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়া আছেন, আপনারা জানেন যে কৃষি ইনস্টিটিউটের সাম্প্রতিক সময়ে যে একটা প্রকল্প, সেটা কিন্তু অধিদপ্তর এবং মন্ত্রণালয় সহযোগিতার কারণে তারা রাজস্ব খাতে স্থানান্তরিত হয়েছে। এছাড়াও যুব উন্নয়নের বেশ কিছু প্রকল্প, মহিলা অধিদপ্তরের বেশ কিছু প্রকল্প রাজস্ব খাতে স্থানান্তরিত হয়েছে। এর পরবর্তীতে আমাদের এই দক্ষ জনবলের দক্ষতা বিবেচনায় এবং দপ্তরে যে জনবলের প্রচণ্ড ঘাটতি, এই ঘাটতি বিবেচনায় মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা প্রদান করা হয় যাতে এই 512টা পদ আমাদের যে নতুন অর্গানোগ্রাম হইতেছে সেখানে অন্তর্ভুক্ত করার। এই ক্ষেত্রেও আমরা অধিদপ্তরের যথাযথ পদক্ষেপ গ্রহণের অলসতা, অবজ্ঞা আমরা দেখেছি। এমত অবস্থায় 30শে জুন আমাদের চাকরি শেষ হয়ে যাচ্ছে। আমাদের এই শিক্ষিত ভাইয়েরা প্রত্যেকে বেকার হয়ে যাচ্ছে এবং মাঠ পর্যায়ে কাজের চরম ঘাটতি দেখা দিবে। সবচেয়ে বড় কথা, এখানে যে মুক্তিযোদ্ধার সন্তানেরা আছেন, তারা প্রতিবন্ধী অনেক ভাইয়েরা আছেন। এই প্রকল্পের কাজগুলো করতে যেয়ে আমাদের নেত্রকোনার এক ক্ষেত্র সহকারী ভাই সে সড়ক দুর্ঘটনায় মারা যায়। আমাদের এখানে উপস্থিত আছেন অনেক ভাই এই প্রকল্পের কাজ করতে গিয়ে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে এখনও পর্যন্ত স্ক্র্যাচ নিয়ে হাঁটেন। শুধু আমরা আমাদের কাজের স্বীকৃতির ক্ষেত্রে আমরা বলি না, আমরা আপনাদের মাধ্যমে অর্থাৎ ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে এই খবরটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিতে বলি যে মাঠ পর্যায়ে আপনারা একটু জনমত যাচাই করে দেখেন যে প্রত্যেকটা উপজেলা কর্মকর্তা স্যাররা আমাদের প্রয়োজনীয়তা অনুভব করেন কি না। ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি যে সারা বাংলাদেশের বেশিরভাগ উপজেলা মৎস্য কর্মকর্তা আমাদের কাজের স্বীকৃতি স্বরূপ আমাদেরকে রাজস্ব খাতে স্থানান্তরের জন্য তারা আমাদেরকে এরকমভাবে তারা সম্মতি প্রদানপূর্বক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ ডিজি মহোদয়কে যথাযথ মাধ্যমে ডিজি মহোদয়কে আমাদেরকে রাজস্ব খাতে দ্রুত স্থানান্তরের জন্য যে সম্মতিপত্র প্রদান করে, সেটা আমি আপনাদেরকে এটা দেখালাম। এছাড়াও আমাদের মন্ত্রী মহোদয়, মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয়, এই যে আপনাদেরকে দেখাই, মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয় আমাদেরকে রাজস্ব খাতে স্থানান্তরের জন্য উনি ডিও দেন। এরকমভাবে পর্যায়ক্রমে প্রায় সাবেক আমাদের মন্ত্রী মহোদয় নারায়ণ চন্দ্র উনিও আমাদের
আমাদেরকে রাজস্ব খাতে যাতে স্থানান্তর হয় এই দক্ষ জনবল, উনিও এই বিষয়ে আমাদের দেয়। অর্থাৎ এইখানে প্রায় আমাদের 60 জন এমপি এবং মন্ত্রী আমাদেরকে রাজস্ব খাতে নেওয়ার জন্য সরাসরি তারা ডিও লেটার দিয়ে থাকেন। এখানে উল্লেখ করে রাখি যে আমাদের সাবেক মন্ত্রী মহোদয় নারায়ণচন্দ্র স্যার, উনি এই প্রকল্পকে একদম কাছে থেকে ওনার মন্ত্রিত্বের সময় দেখেছেন। এই বিষয়টা খুলনায় উনি তা মূল্যায়ন সভায় উনি বলেছেন যে আমি জানি এই জনবল কতটুকু দক্ষ, এদেরকে রাজস্ব খাতে স্থানান্তর করলে আমাদের এই মৎস্য দপ্তর আরও উত্তর এগিয়ে যাবে। এই জন্য আমি আপনাদের মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে সবিনয় অনুরোধ করব যে মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি নিজেও জানেন যে এই জনবল দক্ষ, এবং একাধিকবার আমরা যখন আপনার সাথে সাক্ষাৎ করেছি, আপনি বিভিন্ন সভায়, বিশেষ করে বরিশালের মূল্যায়ন সভায় আপনি বলেছেন যে এই জনবল আমার দক্ষ, এই জনবল আমার দপ্তরের জন্য প্রয়োজন, এই জনবল থাকলে মৎস্য সেক্টর আরও এরকম দিন দিন আগায় যাবে। আজ আপনার ওই বক্তব্যকে আমরা অন্তরে লালন করি, বিশ্বাস করি যে আপনি যদি যথাযথ পদক্ষেপ নেন, আপনি যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বসেন যে আমার এই জনবল দক্ষ, এদের দরকার, আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত মানবিক, উনি নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন বাংলাদেশের মাটি ও মানুষের ক্ষুধা ও দুর্ভিক্ষকে মুক্ত করার জন্য, বাংলাদেশের মানুষকে একটা সুখী সমৃদ্ধ জীবন উপহার দেওয়ার জন্য, এবং উনিও চান যে মৎস্য সেক্টর এগিয়ে চলুক। তাই আমরা এটা বিশ্বাস করতে চাই। মাননীয় মন্ত্রী মহোদয়, আমি মাননীয় সচিব মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় সচিব মহোদয়, মাননীয় ডিজি মহোদয়, আমাদের এই তিনজন আপনারা যদি আমাদের দিকটা বিবেচনা করে মানবিক হয়ে আপনারা যদি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে একবার বসেন যে এই জনবল দরকার, আমার বিশ্বাস যে পেপারসগুলো আমাদের আছে, এই পেপারসগুলো আপনাদের সহযোগিতায় আমরা পেয়েছি, আমরা এগুলো তৈরি করি নাই। আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বিষয়টাকে মানবিক শুধু নয়, আমাদের পেপারসগত বিষয়গুলোকে দেখে আমাদের যে যৌক্তিক দাবি, যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশিত 600টা পদ রাজস্ব খাতে সৃজন করে আমাদেরকে রাজস্ব স্থানান্তর, সেইটা আমাদের যে ডিপিপিতে 512টা পদ মানে অন্তর্ভুক্ত করে আমাদেরকে রাজস্ব খাতে সৃজন করা, সেই বিষয়টা, সেই সাথে আমাদের যে 2বার রাজস্ব প্রস্তাবনা পাঠানো হয়েছে, এই বিষয়গুলো উনি বিবেচনা করবেন। আরেকটা বিষয় যেটা বিবেচনা করবেন, এই জনবলকে উনি কোনো মতেই 30শে জুনের পরে বেকার হতে দিবে না। তাই আপনাদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ থাকবে এই বিষয়গুলো আপনারা তুলে ধরবেন। সেই সাথে আমরা সবিনয় নিবেদন জানাই, সেই সাথে আপনাদের অবগতির জন্য জানাই যে আমাদের আর পিছনে ফেরার কোনো রাস্তা নাই। আমরা বেকার হয়ে আমাদের বাড়িতে ফিরতে চাই না, আমরা আমাদের মা বাবা, আমাদের পরিবার পরিজনকে দুশ্চিন্তার মতো ফেলাইতে চাই না। আমরা আমাদের দাবি আদায় করে নিয়ে এখান থেকে যেতে চাই। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, আমাদের এই অনশন কর্মসূচি, আমাদের এই অবস্থান কর্মসূচি চলতে থাকবে। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে এই অনশন অবস্থান কর্মসূচি চালাতে গিয়ে আমাদের অনেক সহকর্মী, এই যে মহিলা সহকর্মী অসুস্থ হয়ে পড়ছেন, আমাদের আর এক সহকর্মী উনি ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা বসে থাকব। দরকার হলে 512টা পরিবার আমরা হাসপাতালে থাকি, আমরা মারা যাই, আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বসে থাকব।